একমাত্র ভাইকে বিদায় দিলাম আজকে দেখতে দেখতে 25টা দিন হয়ে গেছে। এখনো ওর কথা মনে পড়লে কোনো কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকালই রান্না বাড়া শুরু করে দিয়েছি। রাতের বেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিল, যেহেতু আমার আঙ্কেল আসছিল। সবাই একত্র হয়ে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে যাবার কারণে সকালবেলা উঠতে পারতেছিলাম না। সকাল যখন 9টা বাজে ওই সময় একটু ফোনের শব্দ পাচ্ছিলাম, তাকিয়ে দেখি আমার ভাই ঘুম থেকে উঠে আমাকে না ডেকেই হচ্ছে ও ফোন দেখতেছিল। ওর ফোনের শব্দ পেয়ে আমি আর ঘুমাইনি, সাথে সাথে উঠে যে হচ্ছে ফ্রিজের থেকে সবকিছু বের করে রেখে তারপর ওদের নাস্তা রেডি করতেছিলাম। নাস্তাটা রেডি করে ওদেরকে দিয়ে তারপর হচ্ছে আমি দুপুরে রান্না বাড়াও শুরু করে দিছি। আর সকালে যেহেতু উঠতে একটু দেরি হয়েছে, এর জন্য বাসায় নাস্তার আইটেম করিনি, বাইরে থেকে এনে দিছি। গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে কষিয়ে তারপরে হচ্ছে প্রেসার কুকারে রান্না করে নিছি। এখন হচ্ছে আমি মুরগিগুলো ভেজে রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করে রান্নাটা শেষ করতেছি, যাতে দুপুরের আগেই হচ্ছে রান্নাটা শেষ হয়ে গেলে 1টার ভিতরে ওরা গোসল টোসল করে খেয়ে আমার ভাই একটু রেস্ট নিতে পারবে। যেহেতু রাত 1:30টায় ওর ফ্লাইট, আর তাছাড়া আমার বাসা যেহেতু একটু দূরে, এই জন্য একটু আর্লি বের হবে। আর ও চাচ্ছিল 9টার ভিতরে হচ্ছে এয়ারপোর্টে ঢুকে যাবে। এয়ারপোর্টের ভিতরে যে কাজগুলো থাকে ওই কাজগুলো একটু সময় নিয়ে করতে চাচ্ছিল, বেশি একটা তাড়াহুড়া নিতে চাচ্ছিল না। এই জন্যই হচ্ছে একটু সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাবে। তাছাড়া ওর তো প্রায় 1 সপ্তাহ যাবৎ ঠিক মতো ঘুমই হচ্ছিল না, যেহেতু বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে ও চলে যাবে, এই একটা কষ্ট। আর এই 2-3 দিন যাবৎ আরো বেশি কষ্ট পাচ্ছে, যেহেতু আর সময় নেই, ওকে যেতেই হবে। আর আমার বাবা মা যেহেতু বাড়িতে একা থাকে, আর কোনো ভাই বোন কেউ থাকে না, এই জন্য ও বেশি কষ্ট পাচ্ছিল। যেহেতু ও আমার বাবা মার একমাত্র ছেলে, আমরা 3টা বোন 1টা ভাই, আর কোনো ভাই নাই, এই জন্যই আমার বাবা মার প্রতি ওর একটু টেনশন বেশি। সব সময় ভাবে আমি তো দূরে থাকি, আমার বোনরাও যার যার শ্বশুর বাড়ি থাকে, আমার বাবা মার যদি কিছু হয়ে যায় আমি কি এরপরে এসে আমার বাবা মাকে দেখতে পারবো কিনা, এইগুলাই ও সব সময় ভাবে। আর তাছাড়া আমার বাবা মা তো একা থাকে বাড়িতে, আশেপাশে তেমন আমাদের কেউ থাকে না। বাড়ির কাছে একটা ফুপু ছিল, সেও তো এখন বরিশালে থাকে। আর আমার চাচার বাড়ি তো অনেকটা দূরে। আমার আব্বা আমার একটা কিছু হয়ে গেল আমরা সহজে শুনতে পাই না। বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, এখন হচ্ছে পোলাওটাও আমি রান্না করে নিচ্ছি। এখানে কিছু মটরশুঁটিও দিয়ে নিছি পোলাওর ভিতরে। এদিকে আমি গরুর মাংসটা হচ্ছে প্রেসার কুকার থেকে বের করে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি চুলার ভিতরে বসিয়ে নিচ্ছি, এটা একটু গরম করে নেওয়ার জন্য। তো অনেকটা আগে রান্না করে ফেলছি, এটা গরম করেই হচ্ছে ওদেরকে আমি খাবার দিয়ে দেব। ডিম বোনা, পোলাও, গরুর মাংস, রোস্ট সবকিছু আমার রান্না হয়ে গেছে। এখন ওরা রেডি হয়ে আসলে আমি ওদেরকে খাবারটা দিয়ে দিতে পারি। তেমন বেশি কিছু আইটেম রান্না করতে পারিনি, আর যতটুকু করছি একটা খাবারও আমার ভাই ঠিক মতো খেতে পারেনি। আসলে ওর খাবার গলা দিয়ে নামতেছিল না। এরপরে হচ্ছে আমি রুমটা এলোমেলো ছিল, পুরো রুমটা গুছিয়ে ঝাড়ু ঠাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে আমি ওদেরকে খাবার দিয়ে দেব। যত কাজে ব্যস্ত থাকি না কেন, নিজের রুমটা একটু না গোছানো থাকলে ভালো লাগে না। এরপর হচ্ছে ওদেরকে আমি খাবার দিয়ে দিছিলাম। খাবার দেওয়ার ভিডিওটা আমি নিইনি, খাওয়া দাওয়া শেষ করা হয়ে গেছে আমাদের। এখানে হচ্ছে আমার ছেলেকে আমার ভাই খাইয়ে দিচ্ছে। আমার ভাইটার না অনেক ধৈর্য, ও কখনো কোনো কাজে কাউকে ফরমাইশ করে না, ও নিজেরটা নিজে করে, বরঞ্চ সবাইকে করে খাওয়ায়। এখানে ও নিজে খাবারটা শেষ করে তারপরে আমার ছেলেকে কি সুন্দর করে বসে বসে খাওয়াচ্ছিল। আমি আসলে বেশি একটা ভিডিও নিতে পারিনি, যখন যে সময় যতটুকু পারছি ততটুকু নিছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই এক জায়গায় বসে আছি, কেউ মোবাইল দেখতেছিল, কেউ টিভি দেখতেছিল। আমার ছেলে এখানে আমার পাশে বসে বসে মোবাইল দেখতেছে। কিন্তু আমার ভাইটার দেখেন, সে বাহিরের দিকে এক ধ্যানে তাকায় রয়েছে, এক বুক চাপা কষ্ট নিয়ে মুখে হাসি দিয়ে সবাইকে বোঝাচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি না, তোমরা ওকে মন খারাপ করো না আমার জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর ওরা আমি একটু ঘুমাইতে বলতেছিলাম, কিন্তু ও ঘুমাচ্ছিল না, এখানে বসে বসে বাইরের দিক তাকায়া দেখতেছিল আর খুব মন খারাপ করতেছিল। এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এখন হচ্ছে ও সবকিছু ফ্রিজ থেকে বের করে প্যাকেটিং করতেছে। এখানে মধ্যে আপনাদের ভাইয়াও চলে আসছে, যেহেতু ও চলে যাবে আর ওর সাথে আপনাদের ভাইয়া যাবে, এই জন্য আপনাদের ভাইয়া দোকান থেকে চলে আসছে। আমার ভাই এখানে প্রত্যেকটা জিনিস প্যাকেট করতেছিল, আর আমার বুকের ভিতরটা মনে হচ্ছিল একদম চুরমার হয়ে যাচ্ছে, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভাইকে বিদায় দেওয়ার কষ্টটা আসলে অনুভব করার মতো না, আর কাউকে বলে বোঝানোর মতো না। এই কষ্টটা আসলে কাউকে বলাও যায় না। এদিকে আমি আর আমার ছেলেও আমার ভাই প্যাকেটিং করতেছে, সেগুলো বসে বসে দেখতেছিলাম। আবার ওদের জন্য আমি নাস্তাও রেডি করতেছি, যেহেতু মাগরিবের আজান প্রায় দিয়ে দিবে একটা ভাব, ওরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বের হয়ে
যাবে, এই জন্য আমি খুব তাড়াহুড়া করে নাস্তাটা রেডি করতেছি। এখানে আমি নাস্তার জন্য ওদের তেমন কোনো কিছু রেডি করে দিতে পারিনি, শুধু 3 প্যাকেট লুডুসই রান্না করে দিছিলাম। কিন্তু বিশ্বাস করেন 3 প্যাকেট লুডুস রান্না করছি, এর ভিতরে 1 চামচ লুডুস আমার ভাই খেয়ে গেছে। ভাইয়ের জন্য আমার যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করছি, কিন্তু আমার ভাই কোনো কিছুই তৃপ্তি সহকারে খায়নি, এই জন্যই খুব কষ্ট লাগতেছিল বেশি। ও সবসময় মুখে একটা হাসি দিয়ে থাকতো, কিন্তু বিশ্বাস করেন ওর ভিতরে প্রচুর পরিমাণে কষ্ট ছিল। সবাইকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। আমার ভাইটা খুব চাপা স্বভাবের, ও এত কষ্ট পায় কিন্তু কখনো কাউকে বুঝতে দেয় না। আমি খুব তাড়াহুড়া করে লুডুসটা রান্না করতেছি। সেদ্ধ করার পর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি। রান্না করতেছিলাম, আবার একটু পর এসে আমার ভাইয়ের প্যাকেটিং গুলা দেখতেছিলাম। সবকিছু প্যাকেটিং করে তারপরে হচ্ছে এই বাক্সর ভিতরে ভরে এখন এটাও প্যাকেটিং করা হয়ে গেল। বাসা থেকে ও র্যাপিং পেপার দিয়ে হচ্ছে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে যাতে এয়ারপোর্ট যে কোনো ঝামেলা না হয়। লুডুসটা রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ওদেরকে দিয়ে দেব খাবারটা খাওয়ার জন্য। আমার ভাই অলরেডি রেডিও হয়ে গেছে। ওদেরকে আমি নাস্তাটা দিয়ে এখানে প্যাকেটিংটা আর কি তাকিয়ে দেখতেছিলাম। কিছুক্ষণের মধ্যে আমার ভাইটা বের হয়ে যাবে। লুডুসটা হচ্ছে একটু পরিমাণে খেয়ে নিছে, যেহেতু খাবার সামনে রেখে চলে যেতে হয় না। একদম রেডি হয়ে হচ্ছে ও নাস্তাটা করলো। এরপর হচ্ছে এখন জুতাটা পরে নিচ্ছে, ও বের হয়ে যাবে। আমার ছেলেটা তো খুব খুশি ওর মামার সাথে ও যাবে, কিন্তু ও তো বুঝতে পারতেছে না যে ওর মামার সাথে ওকে নিয়ে যাবে না। ওর মামার সাথে খুব আনন্দ সহকারে বাসা থেকে বের হয়েছিল, কিন্তু যখন ওর মামাটা চলে যায় ও প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতেছিল। আমরা এখানে সবাই দাঁড়াইছিলাম আর আপনাদের ভাইয়া রিক্সা আনতে গেছিল, রিক্সা নিয়ে আসতে এখন হচ্ছে আমার ভাইয়ের এই প্যাকেটিং গুলো উঠাচ্ছে। ভাইকে বিদায় দেওয়ার সময় তেমন একটা ভিডিও করতে পারিনি, যতটুকু পারছি করছি। ভাই এই রিক্সায় উঠে আমাকে বলতেছিল তুই ভালো থাকিস আমি যাই, এই কথাটা বলে আমার ভাই আর আমার দিক ফিরে তাকায়নি। আমার ছেলেটার অবস্থা দেখেন, ও কিভাবে কান্না করতেছিল, আর আমার কথা তো আর বলে বোঝাতে পারবো না। এরপর বাসায় এসে আর তেমন কোনো ভিডিও করা হয়নি। জানেনই তো বিদায়ের কষ্টটা কত। যারা বিদায় দিচ্ছেন বা যাদের আত্মীয় স্বজন বিদেশ থাকে তারাই বলতে পারবেন এই কষ্টটার অনুভবটা, তারাই বুঝবেন। আমার ভাইকে 13ই ফেব্রুয়ারি বিদায় দিয়ে দিছি। 14ই ফেব্রুয়ারি আমার ভাইগনাটা বাসায় ছিল, এটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি ও চলে যাচ্ছে। ভাই চলে যাওয়ার পর মনটা খুব খারাপ ছিল, এই জন্য ভাইগনাটাকে রেখে দিছিলাম একটা দিন, কিন্তু আজকে আমার ভাইগনাটা চলে যাচ্ছে, ওকে আর কোনোভাবে রাখা সম্ভব না। যেহেতু বাড়িতে একটা প্রোগ্রাম আছে ওইখানে ওর যেতেই হবে। আমার ভাইগনাটা আসছিল আমার ভাইকে নিয়ে, এখন ও একা চলে যাচ্ছে। কষ্ট হচ্ছিল ভাইগনাকে বিদায় দিতে, কিন্তু কিছু করার নাই, বিদায় তো দিতেই হবে। ভাইগনাকে বিদায় দিয়ে বাসায় এসে একদম আর ভালো লাগতেছিল না, মনে হচ্ছে বুকের ভিতরে একটা চাপা কষ্ট, আমি নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছি। এই জন্য আর রুমের ভিতরে ঢুকিনি। এখানে আমার ছেলে আর আপনাদের ভাইয়া ঘুমাচ্ছিল। বারান্দায় এসে একটু মন খুলে নিঃশ্বাস নিচ্ছিলাম, খুব খারাপ লাগতেছিল, কিন্তু কাউকে বলে বোঝাতে পারবো না। আমি তো অলরেডি ঢাকায় আসছি আজকে 1 মাস, আর আমার ভাই চলে গেছে 25 দিন। অনেকগুলো ভিডিও জমেছিল, একটা একটা করে দিতে আজকে রোজা হয়ে গেল। আর কোনো ভিডিও পাবেন না আমার বাড়ির বা আমার ভাইয়ের, এখন থেকে হচ্ছে আমার বাসার ভিডিওই পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।